আমার ফেসবুক অ্যাড দেখে যারা আমাকে যোগাযোগ করেন তাদের অনেক প্রশ্ন থাকে। সেই প্রশ্নের উত্তরগুলো একত্রিত করে এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি আপনাদের যে সমস্ত জিজ্ঞাসা থাকবে তার বেশিরভাগটার উত্তর আপনারা এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। প্লিজ পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। টোটো কোম্পানি কী? টোটো কোম্পানি একটা ট্রাভেল এজেন্সি ঠিক বলতে পারবেন না, এটাকে একটা ট্রাভেল কনসালটেন্সি বলতে পারেন। আমি গ্রুপ ট্যুর, প্যাকেজ ট্যুর এসব করি না, বা ফ্লাইট বুকিং বা ভিসা এরম টুকরো টুকরো কাজ আমি করি না। আমি যেটা করি সেটা হচ্ছে যে আপনারা যেভাবে আমাকে বলবেন আমার অভিজ্ঞতাকে মিলিয়ে আপনাদের মনের মতন করে আমি ট্যুর বানাই, এবং সেই কাজটার জন্য আমি একটা পারিশ্রমিক নিই। এই ট্র্যাডিশনাল যে ট্রাভেল এজেন্সির ওয়ার্কিং প্রসিডিওর সাথে আমার কাজের পদ্ধতি টোটালি আলাদা। এবার আমার সম্পর্কে বলি। আমি সুপ্রতিম ভৌমিক। এই 2024 জুনে আমার বয়স 58 বছর। 27 বছর ধরে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে ইন্ডাস্ট্রিয়াল সেলসের কাজ করার পরে 2018 সালে আমি চাকরি ছেড়ে দিয়ে টোটো কোম্পানি শুরু করি, যাতে আমি নিজে মনের মতন করে বেড়াতে পারি। এটাই ছিল উদ্দেশ্য। টোটো কোম্পানির অফিস কোথায়? আমার বাড়ি আমার অফিস বেলঘরিয়ায়। সেই অর্থে আমার কোনো এমপ্লয়ি নেই, আমি পুরো একাই কাজটা চালাই। আমার কোনো এজেন্ট নেই, আমি কোনো এজেন্সির আন্ডারে কাজ করি না, কোনো B2B করি না। হাতে গোনা বছরে ধরুন 20 থেকে 25টা ট্যুর আমি করি, খুব লিমিটেড অ্যামাউন্ট, কোয়ালিটি মেনটেন করে, যাতে আপনাদের খুশি করে আমি কাজটা করতে পারি, সেটাই আমার প্রধান উদ্দেশ্য। এই টোটো কোম্পানিকে বিরাট কোনো বড় এজেন্সি গড়ে তোলার কোনো পরিকল্পনা আমার নেই। এরকম ছোটোই এটা থাকবে, এবং আপনাদের মনের মতন করে কাজ করতে চাই। হোটেল সংক্রান্ত আপনাদের যে বেসিক কোয়েশ্চেন্সগুলো থাকে সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করেন, পার্টিকুলারলি যারা এতদিন ধরে প্যাকেজ ট্যুর করে এসছেন, যে আপনি কীরকম হোটেল দিচ্ছেন, 3 স্টার না 4 স্টার। আবার আরেক দল মানুষ আছেন যারা বলেন যে আমাদের কিন্তু কোনো লাক্সারি দরকার নেই, আপনি Airbnb করে দিন। এবার এদের দুজনেরই প্র্যাকটিক্যাল ইনফরমেশান একটু কম আছে, কারণ স্টার হোটেল বলতে কি বোঝায় এটা কিন্তু তারা ভালো করে জানেন না। স্টার হোটেলের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তবে একটা হোটেল স্টার হতে পারে। আবার ধরুন শহর থেকে 30 কিলোমিটার দূরে একটা স্টার হোটেলে থেকে আপনার কী লাভ, যদি আসা যাওয়াতেই 1.5-3 ঘন্টা চলে যায়। আমি আবার Airbnb, আগে একটা সময় ছিল যখন Airbnb অ্যাফোর্ডেবল ছিল, ইউরোপে সস্তা বলে কিছু নেই, অ্যাফোর্ডেবল ছিল, এখন সেটা আর নেই। Airbnb ইজ অ্যাজ কস্টলি অ্যাজ হোটেলস। আমার হোটেল সিলেকশন ক্রাইটেরিয়া এরকম। প্রথমত আমি চাই যেন আমার যে জায়গাটা আমি দেখব, টুরিস্ট অ্যাট্রাকশনস, সেটা একটা সিটি হতে পারে, একটা রিজিয়ন হতে পারে, তার এমন একটা জায়গাতে আমি যেন সেন্টারের কাছাকাছি থাকি, যাতে আমার আসা যাওয়ায় প্রচুর সময় না যায়, এবং সময় গেলে ওখানে পয়সাও যাবে। 2 নম্বর হচ্ছে যে আমার যে সাইজ আছে সেটাকে সে যেন ফিট করতে পারে, আমার টিম সাইজ যেটা আছে ঠিকঠাক, তার যেন শুধু কমফোর্টেবল নয়, কমফোর্টেবলের থেকে একটু যেন বেশি ভালো হয়, যাতে আপনাদের থেকে আনন্দ লাগে, কিন্তু সেটা যেন লাক্সারির দিকে না চলে যায়, কারণ তাহলে আপনাদের যে ট্যুরের বাজেট আছে অনেকটাই সেটা কিন্তু অ্যাকোমোডেশনে খেয়ে নেবে। এছাড়া পার্সোনাল কিছু কিছু আপনার ইউজারদের রিকোয়েস্ট অনুযায়ী কিছু কিছু জিনিস থাকে, যেমন ফর এক্সাম্পল কেউ হয়তো বললেন যে আমাদের মধ্যে কেউ আছেন একজন বয়স্ক মানুষ, তার হাঁটুর প্রবলেম আছে, আপনাকে এমন একটা কোনো অ্যাকোমোডেশন খুঁজে বার করতে হবে যেখানে হয় গ্রাউন্ড ফ্লোরে হবে, অথবা আপার ফ্লোরে হলে যেন লিফট থাকে। এবার অনেক হিস্টোরিক্যাল সিটি আছে যেখানে হিস্টোরিক্যাল সেন্টারের কাছাকাছি অ্যাকোমোডেশনগুলোতে লিফট নেই। বিল্ডিংগুলো 150-200 বছর আগে তৈরি, তখন লিফট ছিল না, এখনও সেটাকে ভাঙা যাবে না, সরকারের নিয়ম নেই, সুতরাং লিফট ছাড়াই সেগুলো রয়েছে, এবং সেগুলোর বিরাট কদর রয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে যে আপনাদের মধ্যে কোনো একজন মেম্বার রয়েছেন যার পক্ষে ওই 3 তলা 4 তলা এরকম ওঠা সম্ভব নয়, তার ফলে আমাকে এমন একটা জায়গা খুঁজে বের করতে হয় যেটাতে আপনাদের সুবিধা হয়। সেটা যদি শহর থেকে একটু দূরে হয়, তখন আমাকে দ্বিতীয় যেটা খুঁজে দেখতে হয় যে সেখান থেকে যেন আপনার আসতে সময় বেশি না লাগে, খরচা বেশি না লাগে, মানে পাবলিক ট্রান্সপোর্টের কাছাকাছি যেন থাকে। এইভাবে আমি আমার অ্যাকোমোডেশন খুঁজে বার করি। কোনো জায়গায় হোটেল,
কোনো জায়গায় অ্যাপার্টমেন্টস, কোনো জায়গায় হোমস্টে, কোনো আগে থেকে কোনো কিছু ঠিক করা থাকে না, প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্লাইটের ব্যাপারটা আমি দেখেছি ক্লায়েন্টরা খুব বেশি গুরুত্ব দেন। অনেকেই মনে করেন যে ফ্লাইটটাকে যদি সস্তায় করা যায় তাহলে ট্যুরটা সস্তায় হয়ে যাবে। এটা একদমই ঠিক নয়। আগেও আমি নিজেও তাই ভাবতাম, কিন্তু পরবর্তীকালে অনেক হিসাবপত্র করে দেখেছি যে এটা ঠিক নয়। তবে হ্যাঁ, ফ্লাইট যদি একটু সস্তা হয় কাজে তো লাগে বটেই, কিন্তু এমন যদি হয় সস্তা হলো কিন্তু অন্য দিক থেকে খরচা বেরিয়ে গেল, মানে আমার ট্যুরের যে রুট প্ল্যান তার সাথে এটা মিলল না, তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে, ফলটা উল্টো হয়ে যাবে। হ্যাঁ, কেউ আছেন আমাকে বলেন যে আমার ফ্লাইটের ব্যাপারে একটু ফ্যাসিনেশন আছে, আমি ধরুন এমিরেটসে আমি পছন্দ করি, বা তাদের জন্য সেটাই করব। কিন্তু আদারওয়াইজ আমি কোনো ফিক্সড রুল মেনটেন করে চলি না। যখন যার যে ট্যুরটা হচ্ছে সেই মুহূর্তে যে এয়ারলাইন্সের ফ্লাইট গুলো কস্ট ওয়াইজ বলুন, ট্রানজিট টাইম নিয়ে বলুন, পৌঁছানোর সময় নিয়ে বলুন, সমস্ত কিছু মিলিয়ে যেটা আমার কাছে মোস্ট সুইটেবল লাগছে আমি সেটাই সিলেক্ট করি। এমনটা প্রায়ই হয় যে দুটো ট্যুর হয়তো একই রকম, হয়তো 2-3 মাসের মধ্যে দুটো ট্যুর প্রায় একই রকম, অথচ তাদের ফ্লাইটগুলো সম্পূর্ণ আলাদা। ইন্টারসিটি ট্রান্সপোর্ট, আপনাদের মতন আমারও ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে ট্রেন, তারপরে বাস। নেহাত প্রয়োজন না হলে আমি ফ্লাইটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। কিছু কিছু জায়গা আছে অনেক দূরে যেগুলোকে ফ্লাইট ছাড়া কভার করা যায় না। ট্রেনের একটা ব্যাপার আছে যে ট্রেন ইউরোপে কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ, ফ্লাইটের থেকেও এক্সপেন্সিভ। সুতরাং অনেক আগে থেকে যদি আপনি প্ল্যান না করেন, অনেক আগে মানে মোর দ্যান 6 মান্থস, 7-8 মান্থস, পসিবলি 10 মান্থস, এত আগে থাকতে যদি আপনি ট্যুর প্ল্যান শুরু করেন, তাহলে হয়তো আপনি অ্যাফোর্ডেবল রেটে ট্রেন নিতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনাকে বাস নিতে হবে। তবে বাস বলে এরকম ভাববেন না যে বাস খারাপ, খুব সুন্দর বাস সিস্টেম রয়েছে ইউরোপে, এবং কখনো কখনো আমি প্রয়োজন না থাকলেও, মানে ট্রেন অ্যাভেলেবেল হলেও, শুধু একটু ট্যুরে বৈচিত্র্য আনার জন্য বাসকে ইউজ করি। ফুডের ব্যাপারটা এইরকম যে আমি এতদিনের অভিজ্ঞতার উপর বেস করে একটা মানুষের ইউরোপে কতটা পার ডে অ্যাভারেজে খরচা হতে পারে ফুডের পেছনে, সেটাকে আমি বাজেটে রেখে দিই, কিন্তু আগে থেকে কিছু বুক করে রাখি না। বুক তো করা সম্ভব নয়, শুধুমাত্র ব্রেকফাস্টটাকে বুক করা সম্ভব, আমি সেটাও করি না, রেয়ারলি সেটা করি। কারণ অনেক সময় এমন হয় যে আপনি ব্রেকফাস্ট বুক করলেন, কমপ্লিমেন্টারি বলে কিন্তু কিছু হয় না, ফ্রি বলে কিছু হয় না। একই রুমের উইথ ব্রেকফাস্ট একটা ভাড়া, উইদাউট ব্রেকফাস্ট একটা ভাড়া। এবার ধরুন আপনি উইথ ব্রেকফাস্ট বুক করলেন, কিন্তু বেড়ানোর প্রয়োজনে আপনাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো, ওরা হয়তো 8টা 8:30টার সময় ব্রেকফাস্ট শুরু করছে, তখন আপনার কিন্তু উল্টে লস হয়ে যাবে। ওকে, লাঞ্চ সবসময় আপনি বাইরে করবেন, স্বাভাবিক। আমি আপনাদের রেকমেন্ড করব কোন জায়গায় লাঞ্চ করলে আপনাদের ভালো হবে। ডিনারটা লাস্ট যে জায়গাটা আপনারা দেখছেন সেই দিন তার কাছাকাছি কোনো জায়গায়, অথবা আপনাদের হোটেলের কাছাকাছি, এটাই স্বাভাবিক। আর যখন আপনারা অ্যাপার্টমেন্টে থাকবেন, এটা প্রায়ই হয়, একটা ট্যুরে হয়তো 5টা হোটেল রয়েছে, তার মধ্যে 2 বা 3টে অ্যাপার্টমেন্ট, 2 হয়তো হোটেল। সেখানে অ্যাপার্টমেন্ট থাকলে আমি সবসময় সাজেস্ট করব যে গ্রসারি থেকে আপনারা জিনিস কিনে নিয়ে আসুন, এসে ব্রেকফাস্টটা নিজের মনের মতন করে বানান, তাতে আপনাদের পয়সা এবং সময় সাশ্রয় হবে। আর ডিনারের ক্ষেত্রেও আমি বলবো মাঝে মাঝে নিজের স্বাদ বদল করার জন্যে, কারণ ইউরোপে সবসময় আপনাকে ওই বার্গার, পিৎজা, পেস্ট্রি, প্যাটিস, স্যান্ডউইচ এই সমস্ত খেতে হবে। কিছুদিন পরে এটা বোরিং হয়ে যায়, তখন একটা বৈচিত্র্য আনার জন্যে, নিজেদের স্বাদ বদল করার জন্যে আমাদের ট্র্যাডিশনাল যে ইন্ডিয়ান খাবার নিজেরা কিচেনে বানিয়ে খেয়ে নিন, এটা অনেক ভালো হবে। অনেকেই এটা করেন, আপনারাও এটা করুন বলে আমি সাজেস্ট করব। ইন্টারসিটি ট্রান্সফার, অফকোর্স পাবলিক ট্রান্সপোর্ট। ইউরোপে যাবেন সবসময় পাবলিক ট্রান্সপোর্টে ঘুরবেন, মানে মেট্রো, বাস, ট্রাম, ট্রেন খুব সুন্দরভাবে চলে এরা। এবং আর হ্যাঁ, কখনো কখনো এয়ারপোর্ট ট্রান্সফারের জন্যে আমি ট্যাক্সি ব্যবহার করি বটে, কিন্তু নট নেসেসারি যেটা করতেই হবে। আর পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে একটা ভীতি থাকে যে আমি কি এটাকে ইউজ করতে পারবো। হ্যাঁ, পারবেন। আমি এতদিন ধরে এতজন মানুষকে পাঠিয়েছি, আপনাকেও পারবো। যদি আমার মনে হয় কোনো কারণে যে আপনার কোনো অসুবিধা হতে পারে, তাহলে
ততটাই, যেমন ধরুন খুব বয়স্ক মানুষ যারা কখনো আগে মোবাইল ব্যবহারে স্বচ্ছন্দ নন, সেরকম যদি আমি দেখি তাহলে আমি তাদের ক্লায়েন্ট হিসাবে নেবই না। আমি তাদের বলে দেবো যে এইভাবে আপনারা ট্যুর করতে পারবেন না, আপনারা প্লিজ প্যাকেজ ট্যুরই নিন। সাইট সিইং, সাইট সিইংয়ের ব্যাপারটা হচ্ছে যেসব জায়গাগুলো আপনারা যাচ্ছেন তার মধ্যে যে টপ ট্যুরিস্ট অ্যাট্রাকশনস আপনারাও জানেন, আমারও জানা আছে আপনারা কোনগুলো চান, সেগুলোকে আমার বাজেটের মধ্যে, এস্টিমেটের মধ্যে ধরাই থাকবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি টিকিটগুলো আগে বুক করে রাখি, যেগুলো পরবর্তীকালে পাওয়ার মুশকিল হতে পারে, আগে থেকে শেষ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমি টিকিটগুলোকে খালি বাজেটের মধ্যে ধরে রাখি, কিন্তু আগে বুক করে রাখি না। আমি বলি যে আপনারা স্পটে যান, গিয়ে দেখুন, দেখে তারপরে প্রয়োজন বুঝলে আপনি টিকিট কেটে ভেতরে ঢুকুন, অথবা ঢুকবেন না। আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখেছি যে ওখানকার সমস্ত যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনসগুলো, তাদের অফকোর্স তাদের টিকিটের কষ্ট অত্যন্ত বেশি, 15 ইউরো থেকে ধরুন 30 ইউরো, কখনো কখনো তারও বেশি, এরকম রেঞ্জে ঘোরাফেরা করে। এবার এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করুন, বিরাট ফিগার। সব জায়গাতে সব কটা যদি আপনি ঢুকতে যান তাহলে আপনার প্রচুর টাকা চলে যাবে, এবং তার প্রয়োজনও নেই। কারণ আমাদের এখানে যে সমস্ত ট্যুরিস্ট অ্যাট্রাকশন, ফর এক্সাম্পল ধরুন একটা ক্যাসেল বা একটা প্যালেস, আমাদের এখানে ইন্ডিয়াতে যে সমস্ত প্যালেস বা ক্যাসেলগুলো দেখবেন তার তুলনাতে কিন্তু ওগুলো অতটা ইন্টারেস্টিং নয়। বাইরে থেকে দেখলেই আপনার অনেক ক্ষেত্রে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন, যেখানে ভেতরে না ঢুকলে নয়। ফর এক্সাম্পল প্যারিসের লুভ, এর ভেতরে তো না ঢুকলে নয়, এটাতে ঢুকতেই হবে। সব শহরেই একটা দুটো জায়গা আছে যেখানে আপনাকে ভেতরে ঢুকে দেখতে হবে, বাদ বাকিগুলোকে আপনি বাইরে থেকে দেখবেন। এক্সাম্পল দেওয়ার জন্য বলি, ধরুন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এটাকে বাইরে থেকে দেখলেই আপনি এটাকে ইয়ে করতে পারবেন, মানে এনজয় করতে পারবেন। ভেতরে ঢুকলে জিনিসটার বিউটিটা চলে যাবে, তখন আপনি একটা মিউজিয়াম দেখছেন মাত্র। আশা করি বুঝতে পারলেন যে আমি কি বলতে চাচ্ছি। আরও কতগুলো জিনিস আছে, কিছু কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশানস আছে কিছু কিছু শহরে বা দেশে, যেগুলো অত্যন্ত এক্সপেন্সিভ, মানে নর্মালি ওরা এক্সপেন্সিভ, তার থেকেও 3-4 গুণ বেশি এক্সপেন্সিভ। সেগুলোকে আমি তাদের জিজ্ঞেস করে নিই ক্লায়েন্টদের যে এটাকে আপনি রাখতে চান, রাখলে আপনার বাজেট এখানে দাঁড়াবে, না রাখলে বাজেট এরকম দাঁড়াবে। এবার ক্লায়েন্টদের আমি ডিসাইড করার সুযোগ দিই যে ওটাকে ওরা রাখতে চান বা রাখতে চান না, মানে সেই অনুযায়ী ওরা কিন্তু মাথায় রাখেন যে আমার বাজেট এখানে দাঁড়াবে। বাজেটের ব্যাপারে আমি খুব বেশি কনসাস। আপনারা আমাকে যে বাজেটটা দিয়েছেন যেন তার মধ্যে ট্যুরটা কমপ্লিট হয়। ভিসা, হ্যাঁ অফকোর্স আপনার জন্য ট্যুর করছি, ভিসাও আমিই করব মানে আপনাদের সমস্ত কাগজপত্র অ্যারেঞ্জ আপনার কাছ থেকেই নিয়ে আমি কম্পাইল করব, আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আমি ফিল আপ করবো, আপনাদের কভার লেটার, আইটেনারি, যত সমস্ত কিছু আছে যেভাবে সাজাতে হবে সব আমি সাজাবো। কোনো ক্ষেত্রে যদি দেখা যায় কোনো মেম্বারের কিছু একটা এক্সট্রা ডকুমেন্ট লাগবে, সেটা আমি আপনার কাছ থেকে চাইবো। তারপরে আপনি যাবেন, গিয়ে বায়োমেট্রিক করবেন, ভিসা চলে আসবে। এবার কোনো ক্ষেত্রে আমি দেখেছি যে কিছু মানুষের হয়তো আমার মনে হয়েছে যে এদের ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এটা অনেকটা বড় সাবজেক্ট, আমি এলাবোরেট করছি না। তখন আমি তাদের প্রথমেই বলে দিই যে আমি আপনার কাজটা নিতে পারছি না, আমার একটুখানি শেকি লাগছে ব্যাপারটা। যদি দেখি কারোর ভিসা পাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র সন্দেহ আছে, সেক্ষেত্রে আমি তাদের ক্লায়েন্ট হিসাবে অ্যাকসেপ্ট করব না, সেটা মাইন্ড করবেন না প্লিজ। কিছুদিন আগে আমার কাছে একজনের এরকম রিপোর্ট এসছে যে আমি তাকে রিফিউজ করার পরেও তিনি ভিসা পেয়েছেন, এবং উনি বলছেন যে উনি ভিসা পেয়েছেন, কিন্তু আমি তাদের বলেছিলাম আপনার ভিসা পাওয়ার চান্স খুব কম। তো এটা খুবই ভালো কথা যে উনি ভিসা পেয়েছেন, কিন্তু আমি নেওয়ার পরে যদি ভিসা না পেতেন সেক্ষেত্রে পুরো দায়িত্বটা আমার উপরে আসতো। উনি যদি নাও দেন তবুও আমি মনে করতাম দায়িত্বটা আমার। সেই জন্য এই ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট। আমি আপনাদের প্রথম দিকে আপনাদের ক্লায়েন্ট হিসাবে অ্যাকসেপ্ট করার আগে বেশ কিছু প্রশ্ন করব, তার ঠিকঠাক প্রশ্নের জবাব আপনারা আমাকে দেবেন। মনে রাখবেন এই ইনফরমেশানগুলো আমার কোনো নিজস্ব কোনো দরকার নেই, শুধুমাত্র ভিসা অ্যাপ্লিকেশান করার জন্যেই এটা আমার দরকার। যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশান করছেন তখন ভিসা অফিসার কিন্তু আপনাকে আপনার পার্সোনালি চেনেন না, আপনার কাগজের উপর বেস করেই আপনার বিচারটা হবে। সেই কাগজটা সুন্দর করে সাজানো, এটা আমি এতদিনে বুঝেছি খুবই গুরুত্বপূর্ণ। সবই আছে, কিন্তু আমি এমন কিছু মানুষকে দেখেছি যে সব কিছু কাগজ ঠিকঠাক থাকা সত্ত্বেও তাদের ভিসা রিজেক্ট হয়েছে, আমার হাতে নয় অন্য কারোর হাতে। তারপরে তারা আমাকে যোগাযোগ করেছেন, তখন আমি তাদের বলেছি আপনার অ্যাপ্লিকেশন সাবমিশনে এই গণ্ডগোলটা রয়েছে। তারপরে তারা নতুন করে সাবমিট করেছেন এবং তারপরে ভিসা পেয়েছেন। এটাতে
আমার যদি মনে হয় যে না কোনো অবস্থাতেই আপনার ভিসা পাওয়ার চান্স নেই আমার হাতে, তাহলে আমি সরাসরি আপনাকে বলে দেবো যে আমি আপনার কাজটা করতে পারছি না। আমার সার্ভিস এটা কি? আমার সার্ভিস হচ্ছে পুরো ট্যুরটাকে অ্যারেঞ্জ করা, প্ল্যানিং, তারপরে রিজার্ভেশনস, তারপরে এক্সিকিউশন। এর মধ্যে যা যা পড়ে সব কিছুই আমার। বুঝেই গেছেন এতক্ষণে। শুধু একটা জিনিস বাদ দিয়ে, সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু কোনো লোকাল গাইড বা ট্যুর ম্যানেজার বলে কেউ কিছু থাকবে না। এবং এটা যেহেতু গ্রুপ ট্যুর নয়, আপনি আপনার সঙ্গী সাথী যারা আপনার সাথে যাচ্ছেন তারাই কিন্তু একমাত্র রয়েছেন, অন্য অচেনা লোক আপনাদের সাথে থাকবে না। আমি এখান থেকে রিমোটলি আপনাদের গাইড করব। প্রথমত যথেষ্টভাবে লিখিতভাবে এবং মৌখিকভাবে ফটো দিয়ে ভিডিও দিয়ে আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে দেব। কিন্তু আমি জানি যে ওখানে যাওয়ার পরে আপনাদের কিছু অসুবিধা, মানে আপনাদের বুঝতে অসুবিধা হবে, অ্যাটলিস্ট প্রথম দিনটা অসুবিধা হবে। তখন আমি এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপে রিমোটলি গাইড করতে থাকব। পুরো ট্যুরটাতেই এটা চলতে থাকবে। এটা একটা এমন ইউনিক জিনিস যে এতদিন ধরে প্রায় আমার 67 নম্বর ট্যুর চলছে। আমি প্রচুর মানুষের জন্য এটা করেছি, সাকসেসফুলি করেছি। তারা কনফিডেন্টলি ঘুরে বেরিয়েছেন ইউরোপে বা এশিয়াতেও বিভিন্ন জায়গাতে, লোকাল লোকেদের কোনো রকমের কনসাল্ট না করে। এটা আমার একটা স্কিল, আমি এতদিনে অ্যাকোয়ার করেছি এবং আমি খুব আনন্দের সাথে এই কাজটা করি। যখন আপনারা বেরাবেন কনস্ট্যান্টলি আমি আপনাদের এখান থেকে সাপোর্ট দিতে থাকবো এবং আমি সব সময়টা আমি কম্পিউটারের সামনে বসে থাকি। যে মুহূর্তে আপনাদের কাছ থেকে কোনো কোয়ারি আসবে সাথে সাথে তার উত্তর পাবেন না। আমার ফিজ হচ্ছে আপনার বাজেটের 10%। মানে 100 টাকা যদি আপনার বাজেট হয় তাহলে 10 টাকা আমার ফিজ, আর 90 টাকায় ট্যুরটা হবে। এই ফিজটা আমি একদম শুরুতেই নিয়ে নিই। শুরুতেই মানে ধরুন প্রথমে আপনি আমাকে কন্ট্যাক্ট করলেন, আমার কাছ থেকে একটা বেসিক ইনফরমেশান নিলেন, তারপরে আপনি স্টাডি করলেন। আমি সবসময় চাইবো আপনি আরও 4-5টা ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করুন, করে কস্ট সম্পর্কে আইডিয়া নিন। তারপরে দেখুন আমার এস্টিমেটের সাথে আপনার বাজেট মিলছে কি না। যখন আপনি সব দিক থেকে আমার ক্রেডেনশিয়ালস চেক করুন, করে যখন আপনি একদম সার্টেন হয়ে যাবেন হ্যাঁ আমি যাচ্ছি বেড়াতে এবং এনার অ্যারেঞ্জমেন্টেই যাচ্ছি, তখন আপনি আমাকে যখন বলবেন, আমি আমার ফিজটা নেওয়ার আগে একবার শেষবার চেক করে নেব যে বাজেটের মধ্যে যে ট্যুরটা আপনি আমাকে করতে বলেছেন সেটা পসিবল কি না, বা আপনার ভিসা পাওয়ার জন্য যা সমস্ত যোগ্যতা থাকা দরকার, কাগজপত্র থাকা দরকার, সেগুলো আপনার আছে কি না। এটা জানার পরে আমি আপনাকে আমার ফিজটা পাঠাতে বলবো। ফিজ পাঠাবার আগে ডিটেলড আইটিনারি, ডিটেলড ব্রেকআপ এস্টিমেট, এই সমস্ত কিছু কিন্তু আমি আপনাকে দেব না, রিকোয়েস্ট করবেন না। ইভেন আপনি আমাকে এর ফিজ পাওয়ার আগে আপনি আমাকে যদি পার্সোনালি এসে মিট করার কথা বলেন, সেটাও আমি অ্যালাউ করব না। এর আগে এরকম কিছু ঘটনা ঘটেছে যার উপরে বেস করে আমি ডিসিশনটা নিয়েছি এবং এটাকে কাইন্ডলি অনার করবেন। পেমেন্ট টার্মস বলে এখানে কিছু নেই। পেমেন্ট টার্মস মানে শুধু আপনি আমাকে আমার ফিজটাই দিচ্ছেন, বাদবাকি টাকাটা আপনার হাতেই থাকছে। আমি যখন যেরকম বলবো আপনি সেটাকে খরচা করবেন। ফর এক্সাম্পল, একটা ট্যুরের শুরুতে আপনি আমার ফিজটা দিয়ে শুরু করলেন, এরপরেই আমরা কয়েকদিন হয়তো গেল আমাদের ট্যুরটাকে ফাইনালাইজ করতে, তারপরে ফ্লাইটটাকে বুক করে ফেললাম, তারপরে অ্যাকোমোডেশন যখন আমি বুক করব তখন আপনার পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। তারপরে হয়তো আস্তে আস্তে আমরা লোকাল ইন্টারসিটি ট্রান্সপোর্টগুলো বুক করলাম, করে তারপরে ভিসার যখন হলো তখন তার জন্য ইন্স্যুরেন্স বা ভিসা ফিজগুলো আপনি পেমেন্ট করলেন। এগুলো পর চলতে থাকবে। আপনি যদি ধরুন 6 মাস 8 মাস আগে যদি আপনি প্ল্যানিংটা শুরু করেন, তাহলে হয়তো দেখা যাবে যে প্রথম 4 মাসে আপনি টোটাল কস্টের হয়তো অনলি অ্যাবাউট 50% আপনি স্পেন্ড করেছেন। তারপরে ট্যুর শুরু হওয়ার কিছুদিন আগে, হয়তো 1 মাস আগে কি 15 দিন আগে আপনি অ্যাকোমোডেশনগুলো পে করলেন, বাদবাকি সাইট সিইংগুলো করলেন। 70%-এর মতন খরচা আপনাকে ইন্ডিয়া থেকে করে যেতে হবে, বাকি 30% আপনি ওখানে গিয়ে করবেন। পেমেন্ট টার্মস বলে কিছু নেই এখানে। আমি যেমন রিজার্ভেশন করতে থাকবো তার পেমেন্টগুলো আপনারা করতে থাকবেন। ট্যুরের কস্ট কত হবে এই ব্যাপারটা আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করব একটা 2 BHK ফ্ল্যাটের দাম কত হতে পারে অথবা একটা 4 হুইলারের দাম কত হতে পারে। আপনি কিন্তু পরিষ্কার করে উত্তরটা দিতে পারবেন না, কারণ আপনি জানেন রেঞ্জটা খুব বড়। একটা 2 BHK ফ্ল্যাট 20 লাখ থেকে শুরু করে 60 লাখ হতে পারে, কি তার বেশিও হতে পারে। আবার একটা 4 হুইলার 5 লাখ থেকে শুরু করে ধরুন 25 লাখ অবধি হতে পারে, তার বেশি তো হতেই পারে।
ইউরোপ ট্যুরের ব্যাপারটাও তাই। কোথায় যাচ্ছেন, কবে যাচ্ছেন, কতজন মিলে যাচ্ছেন, গিয়ে কী করছেন, কতদিন আগে থেকে বুকিং করছেন, আপনি কী ধরনের অ্যাকোমোডেশন প্রেফার করছেন, কী ধরনের ফ্লাইট প্রেফার করছেন, পুরো জিনিসটা আমার উপরে ছেড়ে দিচ্ছেন নাকি আপনি ডিকটেট করছেন, এই পুরো জিনিসটার উপর বেস করে একই ট্যুরের বিভিন্ন রকমের কস্ট হতে পারে। তবে আমি এতদিনের অভিজ্ঞতায় দেখেছি যে একটা ডিসেন্ট ট্যুর ইউরোপের করতে গেলে ধরুন 8-10 দিনের 1.7 থেকে 2 লাখের মধ্যে খরচা হয়, এবং 15 দিনের মতন ট্যুর করতে গেলে 2.7 থেকে 2.8-এর মোটামুটি এরকম লাখ পার পারসন খরচা হয়। আপনার ক্ষেত্রে যে ঠিক এটাই হবে এটা বলা মুশকিল, তবে এই ধরনের একটা 2 লাখের মোটামুটি পার পারসন একটা বাজেট না নিয়ে ইউরোপ ট্যুর শুরু করবেন না। হয়তো আপনি দেখলেন 1.6 কি 1.7 লাখে আপনার ট্যুর হয়ে গেল, সেটা পরেকার কথা, কিন্তু মাথায় বাজেট ওটাই রাখবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমি প্যাকেজ ট্যুর বানাচ্ছি না, আমি কিন্তু অ্যাকচুয়াল ট্যুর বানাচ্ছি। আমি নিজে গেলে যে কস্ট হতো আপনার জন্যও সেই কস্টটাই হবে, আমি শুধু আমার ফিজটুকু নিচ্ছি এখানে। সুতরাং আমাকে কখনো এই রিকোয়েস্ট করবেন না যে ট্যুরটা একটুখানি খরচাটা কমান। আমি খরচা শুধু সেভাবেই কমাতে পারি, কিভাবে, যে নাম্বার অফ ডেজ কমিয়ে দিলাম, এক্সপেন্সিভ জায়গাগুলোর থেকে রিপ্লেস করে দিলাম ইনএক্সপেন্সিভ জায়গাতে, বেশ কিছু এক্সপেন্সিভ ট্যুরিস্ট অ্যাট্রাকশানসকে আমি আমার আইটিনারি থেকে বাদ দিয়ে দিলাম, খাওয়ার পেছনে খরচা আমি অনেক কেটে বাদ দিয়ে দিলাম, বললাম আপনাকে এইভাবে করতে হবে। একটা সময়ের পরে কিন্তু ট্যুরটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আপনি যে জন্যে যাচ্ছেন সেটাই থাকবে না। সেই জন্যে আমি একটা মিনিমাম কোয়ালিটি, বেসিক মিনিমাম কোয়ালিটি মেনটেন করে চলতে হবে বলে আমি আপনাকে সবসময় বলবো যে ইউরোপের 8-10 দিনের একটা ট্যুরের জন্য আপনি অন্ততপক্ষে 2 লাখ টাকা পার পারসন বাজেট নিয়ে তবেই কাজ শুরু করবেন। আর এশিয়াতে ধরুন ইদানিংকালে আমি থাইল্যান্ড, মালয়েশিয়া এই সমস্ত জায়গাকার, মালদ্বীপ এসব ট্যুর বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম এই দুটো জায়গায় করছি। পরবর্তীকালে ইচ্ছা আছে সেন্ট্রাল এশিয়াতে বেশ কিছু জায়গাকে আমি ইনক্লুড করব, যেমন উজবেকিস্তান, কাজাখস্তান। এই সমস্ত জায়গাগুলোতে আমি যা দেখেছি পার পারসন এই 8 দিনের মতন ট্যুর একটা করতে গেলে, 8-9 দিনের ট্যুর করতে গেলে 70,000 টাকার কাছাকাছি, 70 থেকে 80 এই রেঞ্জে খরচা হয়। আর এই খরচাটা যেটা আমি আপনাকে বলছি এটা কিন্তু একজন পার্সনের ক্ষেত্রে ভাববেন না, একসাথে ধরুন 3 জন গেলেন তখন পার পার্সন। আমার ক্লায়েন্ট কারা? আমার ক্লায়েন্ট হচ্ছে মধ্যবিত্ত মানুষ, উচ্চ মধ্যবিত্ত মানুষ, যারা বেড়াতে ভালোবাসেন, কস্টলি জিনিস বা মানে সবসময় ভাবেন না যে আমার 3 স্টার 4 স্টার হোটেল, ট্যাক্সি লাগবে, বড় বড় লাগেজ নিয়ে যান, এক্সপেন্সিভ ফ্লাইটস লাগে, তারা প্লিজ প্যাকেজ ট্যুরটাকেই পছন্দ করুন। আমার কাছে যেতে গেলে আমি কিন্তু আপনাকে দিনে 12 ঘন্টা ঘুরিয়ে বেড়াবো, কারণ আমি চাইবো যে আপনি ওখানে সেই জায়গাগুলো দেখুন যেগুলোর প্যাকেজ ট্যুরে থাকে না, এমন কোনো জায়গায় যান যেগুলোর কথা প্যাকেজ ট্যুরে যার নাম পর্যন্ত উল্লেখ হয় না। এটা নিয়ে বলতে গেলে অনেক লম্বা ব্যাপার হয়ে যাবে, কিন্তু শুধুমাত্র ইনস্টাগ্রামের ফটো তোলার জন্যে প্লিজ সেইটা আমার ট্যুর নয়, এটা হচ্ছে যারা ভ্রমণ করেন তাদের জন্য। এবার আমার কাছেও কিছু কিছু রেস্ট্রিকশানস আছে, যেমন ধরুন বেশ সিনিয়র সিটিজেন মানে 65-70 বছর বয়স হয়তো একটা কাপল যাবেন, এর আগে কখনো বাইরে যাননি বা প্যাকেজ ট্যুরে গেছেন, এরা খুব আজকালকার দিনের মডার্ন টেকনোলজি বা মানে যেমন মোবাইলে গুগল ম্যাপস বা এই সমস্ত বিভিন্ন অ্যাপস, এরা স্বচ্ছন্দ নন, এরা কিন্তু আমার সাথে যেতে পারবেন না, আমি যে ইনস্ট্রাকশনসগুলো দেবো এরা ফলো করতে পারবেন না, এদের জন্য কিন্তু টোটো কোম্পানি নয়। আবার একই সাথে ওইটা আগেই বললাম, যারা বড় বড় লাগেজ নিয়ে ঘুরে বেড়ান, ট্যাক্সি ছাড়া তাদের চলে না, তারা তো পাবলিক ট্রান্সপোর্টে ঘুরতে পারবেন না, তারাও আমার জন্য নন। যারা সত্যি করে ট্রাভেলার, অনেক দিন ধরে ভেবে বসে রয়েছেন যে এরকম একটা ট্যুর করলে হয়, কিন্তু এত এক্সপেন্সিভ যে প্যাকেজ ট্যুর যেতে পারছে না, অথবা যেসব জায়গাগুলো আমি যেতে চাই সেগুলো ওরা কভার করছে না, অথবা আমি যেগুলো যেতে চাই না সেগুলো জোর করে আমাকে সেখানে রাখছে। এর থেকে বেরিয়ে মুক্ত বিহঙ্গ হয়ে যেভাবে আমরা ঘুরি ইন্ডিয়ার মধ্যে, সেইভাবে যারা যেতে চান তারাই আমার আইডিয়াল ক্লায়েন্ট। টোটো কোম্পানির সাথে ট্যুর বুক করতে গেলে কিভাবে এগোতে হবে?
প্রথমে আপনাকে ভালোভাবে স্টাডি করতে হবে যে ট্যুরটা আপনি করতে চাচ্ছেন তার সম্পর্কে সমস্ত ইনফরমেশান যেন আপনার কাছে থাকে। আমি পরে রয়েছি আপনাকে গাইড করার জন্য, কিন্তু আপনাকে বেসিক ইনফরমেশান আপনাকে কালেক্ট করতে হবে, সো দ্যাট আমরা যখন কথা বলবো তখন যেন আমাকে পুরোটাই প্রথম থেকে আপনাকে শেখাতে না হয়। যদি আমি দেখি আপনি ভালোভাবে স্টাডি করেননি, তাহলে আমি যেটা বুঝে যাব যে ইমিডিয়েটলি বেড়াতে যাওয়ার কোনো পরিকল্পনা আপনার নেই। কেন? এই কারণে যে ধরুন একটা ইউরোপ ট্যুর করতে গেলে একটা 3 জনের ফ্যামিলির মিনিমাম 5 লাখ টাকা খরচা হয়, 6 লাখ টাকা খরচা হয়। এই টাকাটা তো হেলায় উড়িয়ে দিতে পারেন এমন কোনো মানুষকে আমি জানি না। সুতরাং যেভাবে একটা ফ্ল্যাট কেনার আগে বা বাড়ি কেনার আগে আপনি ভালোভাবে স্টাডি করেন, একটা ফরেন ট্যুর করার আগেও আপনি ভালোভাবে স্টাডি করবেন। কিভাবে করবেন? বিভিন্ন ট্রাভেল এজেন্ট আছে, তাদের যোগাযোগ করুন, তাদের আইটিনারি দেখুন, তাদের কস্ট দেখুন। ইউটিউব আছে, উইকিপিডিয়া আছে, বিভিন্ন ট্রাভেল সাইটস আছে, সেগুলোকে স্টাডি করুন, করে নিজস্ব একটা ধারণা তৈরি করুন। করে তখন আমার কাছে কথা বলতে আসবেন, তখন আমি আপনাকে গাইড করতে পারবো। আমি বুঝবো যে আপনি একজন সিরিয়াস ট্রাভেলার। এবার প্রশ্ন হতে পারে আপনার যে আমি যদি নিজে এতটা জেনেই যাব, তাহলে আমি আপনাকে যোগাযোগ করব কেন? হ্যাঁ, আপনি করবেন। যখন আপনার জ্ঞান হবে কিছুটা, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা কম জানেন। যখন কিছুই জানবেন না, তখন আপনার মনে হবে ইন্টারনেট থেকে ইনফরমেশান কালেক্ট করেই একটা ইউরোপ ট্যুর করে ফেলা যায়। যখন আপনি কিছুটা জেনে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন আরও কতটা জানলে, কতটা এক্সপিরিয়েন্স হলে তবেই একটা ট্যুরকে কমপ্লিট করা যায়, ঠিকঠাক করা যায়। কারণ এর মধ্যে ক্রাইসিস ম্যানেজমেন্ট ব্যাপারটা তো থাকেই না। আপনি ভাববেন না যে আপনি যেটা ভেবে যাচ্ছেন ওখানে গিয়ে ঠিক এক্স্যাক্টলি সেটাই হবে। তার এদিক ওদিক হবে, সেটাকে হ্যান্ডেল করার মতন এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা আমি এতদিনে অ্যাকোয়ার করেছি। তো এরপরে যখন আপনি বুঝে যাবেন যে আমি যোগ্য ব্যক্তি, আমি যখন বুঝে যাব যে আপনি আমার সুইটেবল ক্লায়েন্ট, আপনার সমস্ত কাগজপত্র ঠিকঠাক আছে, আপনার ফান্ড আছে, আপনার ছুটি আছে, আপনার ইচ্ছা আছে, আপনি পড়াশোনা করেছেন, তখন আমি আপনাকে বলবো যে হ্যাঁ, এবার আপনি আমাকে আমার ফিজটা পাঠিয়ে দিন। ফিজটা পাঠিয়ে দেওয়া মানেই আপনার ট্যুরটা বুক হলো, তার আগে কিছুই বুক হয়নি। ইদানিংকালে আমি এটা ডিসাইড করেছি যে আমার ফিজ পাওয়ার আগে কোনো কোনো ডিটেইল কস্ট এস্টিমেট এসব আমি কাউকে কিছু দেব না। এবং ইভেন আপনি যদি আমাকে পার্সোনালি এসে মিটও করতে চান, সেটাও আমি অ্যালাউ করি না। এর কারণ আছে, বেশ কতগুলো ক্লায়েন্টের রিয়াকশানের উপর বেস করে আমি এই ডিসিশনটা নিয়েছি। আমার ফেসবুকে, গুগল পেজে, ইউটিউবে, আমার ওয়েবসাইটে বা এই ভিডিওটার মধ্যে যা কিছু বলার আছে সব বলে রাখছি। আপনি ভালো করে পড়ুন, বুঝুন, আমাকে বোঝার চেষ্টা করুন, জেনে নিন আমাকে বুক করার আগে যে আই অ্যাম দ্য রাইট ম্যান। তারপরে আপনি আমার ফিজ পে করুন, তারপরে ফটাফট আমার কাজ এগিয়ে যাবে। আমার ক্রেডেনশিয়ালস কী, মানে আমার কী ধরনের কাজ আমি করেছি, কোথায় তাদের সম্পর্কে জানা যাবে। 2018 সালে যখন আমি চাকরি ছেড়ে টোটো কোম্পানি শুরু করি, আমার প্রথম উদ্দেশ্য ছিল নিজে একটুখানি ঘুরবো। সুতরাং 18 সালটা আমি ব্যাপক রেটে নিজে ঘুরেছি, প্রায় ট্যুর তো অন্যদের জন্য প্রায় বিশেষ বানাইনি। 19 সাল থেকে আমি শুরু করি বা অন্যদের জন্য ট্যুর বানাতে। প্রথমে পরিচিত বন্ধুবান্ধব এদের জন্যে বানাই ইন্ডিয়ার মধ্যে, তারপরে আস্তে আস্তে বিদেশে, এশিয়াতে, তারপরে ইউরোপ। তারপরে চলে আসলো কোভিড, আমার সম্পূর্ণ এই কাজ নষ্ট হয়ে গেল 2 বছর। 22 সাল থেকে আবার নতুন করে পুরনো ক্লায়েন্টরা ফিরে আসতে শুরু করলেন। তারপরে দেখা গেল যে আমার পরিচিতিটা আস্তে আস্তে বেড়ে গেছে, লোকজন আমার কাজ পছন্দ করছেন। তখন তারা প্রথমে গুগল পেজে আমার রিভিউ দিতে শুরু করলেন, তারপরে আস্তে আস্তে ফেসবুক পেজে তারা লিখতে শুরু করলেন। এই মুহূর্তে 2024 সালের জুনে এই মুহূর্তে আমার 67 নম্বর ট্যুর চলছে। এখন পর্যন্ত আমার 73টা ট্যুর বুক করা হয়ে গেছে, মানে আগামী 6টা ট্যুর বুক করা হয়ে গেছে। ধরে নিচ্ছি এই বছরের মধ্যে আমার 75টার উপরে ট্যুর তো হয়েই যাবে, এবং 2025-এ আমার টার্গেট হচ্ছে, এবং আমি আশা করি এটা হয়ে যাবে, যে 100টা ট্যুর করে ফেলতে পারবো আমি। আগে আমি এদের গুগল পেজে রিভিউ দিতে বলতাম, ইদানিংকালে আমি এদের বলি যে ট্যুরের চলাকালীন একটা ছোট্ট ভিডিও করে আপনার কেমন লাগলো সেগুলো আমাকে জানান। সেগুলো আমার ফেসবুকে বা ইউটিউবে আমি এগুলোকে পোস্ট করি। যারা আমাকে যোগাযোগ করেন, এই লিঙ্কগুলো আমি তাদের পাঠিয়ে দিই, সেখানে আপনারা দেখতে পাবেন এদের আমার কাজ কেমন লেগেছে।
এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি, লোকজনের আমার কাজ পছন্দ হচ্ছে, তাতে করে আমার নিজের রেসপন্সিবিলিটি আরও অনেক বেড়ে গেছে, যে একটা হাই স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে যেটা আমি মেনটেন করতে চাই। সেই জন্যে আমি টোটো কোম্পানির ট্যুরের সংখ্যা খুব রেস্ট্রিক্ট করে রাখি। বছরে আমার টার্গেট হচ্ছে 20, হয়তো 20-র জায়গায় হয়তো 24টা-25টা অবধি হয়ে যেতে পারে, তার বেশি আমি করতে চাই না। এবং আমি চাই হাই কোয়ালিটি মেনটেন করে চলতে। এই জন্যে আমার ট্রাভেল ক্যালেন্ডার অনেক দিন আগে থেকেই ফিল্ড হয়ে থাকে। আপনারা যারা টোটো কোম্পানির সাথে বেড়াতে যেতে চান, প্লিজ আমাকে অনেক আগে থেকে যোগাযোগ করুন। অনেক আগে মানে 7 মাস 8 মাস আগে থেকে যোগাযোগ করুন। পার্টিকুলারলি যদি আপনি হলিডে সিজনে বেড়াতে যান, তাহলে এটা অবশ্যই করবেন। নাহলে কিন্তু এমনটা হতে পারে যে আপনি যতক্ষণে ডিসাইড করলেন ততদিনে অলরেডি আমার ওই টাইমটা ক্যালেন্ডার বুক হয়ে গেছে। আশা করি এখানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম, হয়তো কয়েকটা বাদ রয়ে গেল। যদি আপনি একজন সিরিয়াস ট্রাভেলার হন, নিজে স্টাডি করে আমাকে যোগাযোগ করতে পারেন। বাকি কিছু প্রশ্ন থেকে গেলে তার উত্তরও আমি দেব। আশা করি আমি আপনার জন্য ট্যুর বানাতে পারবো এবং আপনাকে খুশি করতে পারবো। ধন্যবাদ।